5ই আগস্টের আগের সময়ে ফিরে যাবার সুযোগ নেই মন্তব্য তারেক রহমানের। তার সামনে কঠিন সময় মোকাবেলা করতে হবে বড় চ্যালেঞ্জ মত বিশ্লেষকদের। সরকার ও মিডিয়ার বিরুদ্ধে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নাহিদের। বিচার সংস্কার এবং নিরাপত্তাহীনতায় জামায়াতের সঙ্গে জোট। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত। আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদন নিষ্পত্তি, প্রার্থিতা ফিরে পেলেন আজাদ ও জারা। ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার, দাবি আইন উপদেষ্টার। অংশগ্রহণমূলক রাজনীতি ও সমাজ চান সুধীজনরা। নির্বাচিত সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ বলছে সিপিডি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, বিভিন্ন স্থাপনায় আগুন, নিহত বেড়ে ৬২। গুলি চালানো বন্ধ না করলে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। সামনে অনেক চ্যালেঞ্জ দেখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যে কারণে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, মতপার্থক্য যাতে মতবিভেদ তৈরি না করে। একই সঙ্গে 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আর স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে বিএনপির বিশেষ ভূমিকা চান গণমাধ্যমের প্রতিনিধিরা। রাজধানীতে মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভা শুরুর আগেই উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা স্মরণ করব আমাদের সেই সব বীর শহীদদের। শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মানুষের মাঝে আশা জেগেছে বলে মন্তব্য করেন দলের মহাসচিব। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। 5ই আগস্টের পরে সাংবাদিকতায় স্বাধীনতা আসলেও নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট। এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব। 5ই আগস্টের পর অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত এই কারণে বলছি, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। জবাবদিহিমূলক সাংবাদিকতা প্রতিষ্ঠায় আগামীতে বিএনপির বিশেষ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন তাহলে উপস্থিত সাংবাদিকদের যারা পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতে। কোন রাজনৈতিক দল যদি বিশ্বাস করেন, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সামনে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য আছে। সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই, আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। তরুণ প্রজন্ম অনেক প্রত্যাশা নিয়ে আছে বলেও মত দেন তিনি। সরকারে গেলে কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তরুণ সমাজের সদস্যদেরকে, সেটি গ্রামে হোক সেটি শহরে হোক,
বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে, যেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। সাংবাদিকদের বিভিন্ন মতামতের উত্তরও দেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমের কাছে পরামর্শের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও আশা করেন তিনি। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর নির্বাসিত থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পরেই মায়ের মৃত্যু, সে সাথে বিএনপির মতো বড় দলের চেয়ারম্যানের দায়িত্ব। কিন্তু কঠিন এই সময়ের চেয়েও সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তারেক রহমানকে। দলের ভেতরের নানামুখী বিষয়ের পাশাপাশি রয়েছে অন্যান্য দল মোকাবেলা, আছে দেশের নেতা হবার চ্যালেঞ্জও। সেই সাথে পড়তে হবে কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি দুর্নীতি প্রতিরোধের মতো কঠিন বিষয়ের মুখেও। কিভাবে তিনি এসব মোকাবেলা করবেন, তাই এখন বড় প্রশ্ন। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর আনন্দ নিরানন্দে পরিণত হয় 5 দিনের ব্যবধানে মায়ের মৃত্যুতে। তার 10 দিনের মাথায় বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। শোকের ধাক্কা সামলে নিয়ে এখন দল সামলানোই কি শুধু, নাকি এসব ছাপিয়েও আরো বড় চ্যালেঞ্জ আছে সামনে? বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বিশাল চ্যালেঞ্জ পার হতে হবে তারেক রহমানকে। তিনি কি শুধু দলের নাকি তিনি জাতির? তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। আমরা তার বিভিন্ন কাজকর্ম, তার কথা, তার আচরণ, তিনি কি প্রতিশোধমূলক রাজনীতি করবেন নাকি সমঝোতামূলক রাজনীতি করবেন, এই বিষয়গুলো দিয়েই প্রমাণ হবে যে তারেক জিয়া কি জনগণের নেতা হইতে পারছেন কিনা বা পারবেন। সহিংস রাজনীতির যে চিত্রটা সামনে আর কি, এইটাকে যদি দমানোর জন্য তিনি যদি সকলকে নিয়ে একসাথে কাজ করেন বা করবেন, আমি বিশ্বাস করি, তাহলে এই ক্ষেত্রেও তিনি একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আমি মনে করি। তবে সামনে বড় এক চ্যালেঞ্জ আন্তর্জাতিক সম্পর্কে। অবশ্য সেখানে রয়েছে সম্ভাবনাও। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে স্বাভাবিকভাবে তারেক জিয়ার একটা বড় ভূমিকা থাকবে। যেই অ্যাটেনশন দেওয়া হচ্ছে এমন বিভিন্ন দেশের কূটনীতি বা তাদের যে অফিসিয়ালস একেবারে বাংলাদেশে আসার যে ব্যাপারটা, আমাদের আশা থাকবে বা বিশ্বের একটা আশা থাকবে যে এই গুডউইল যেটা তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের যেই কূটনীতিকরা যারা আসলেন এবং যে রেসপেক্ট দিলেন, সেটা বিএনপিও চেষ্টা করবে হয়তো তার মতন সাজিয়ে বাংলাদেশের যে উন্নয়নের যে কাঠামো, সেই কাঠামোর দিকে নজর দিবে। তবে অর্থনৈতিক দুরবস্থা মোকাবেলা তারেক রহমানের জন্য আরো বড় চ্যালেঞ্জ হিসেবে অপেক্ষা করছে। উনি যেহেতু প্রথমে 25শে ডিসেম্বর 2024 সালে যখন আসলেন বলছে আই হ্যাভ আ প্ল্যান, তো বিএনপির সমর্থকদের এবং সাধারণ মানুষের ওনার প্রতি এখানে হচ্ছে একটা আগ্রহ বেড়েছে এবং তার সাথে সাথে প্রত্যাশা বেড়েছে। তো তার জন্য আমার মনে হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপি যে শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা আছে বা টপ পলিসি মেকার্স এন্ড ম্যান্ডারিনস আছে, তাদের নিশ্চয়ই একটা পলিসি অ্যাকশন আছে, বাট তাদেরকে প্রথমেই করতে হবে একটা কেপেবল একটা টিমকে অ্যাসেম্বল করা। সহযোগী যারা দেশগুলো আছে এবং পার্টনার্স যারা আছে তাদের সাথে হচ্ছে যে এখানে নেগোসিয়েশনটা করতে হবে, যাতে এখানে বিএনপি বলতে পারে যে এখানে হচ্ছে মানে ফার্স্ট 3 মান্থস বা ফার্স্ট 1 ইয়ার ওদের টার্গেটেড অ্যাকশন প্ল্যান গুলো কি আছে এবং ডেলিভারেবলস গুলো কি আছে। দুর্নীতি নিয়ন্ত্রণ করার বিশাল চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে বিএনপি প্রধানকে। আগে তো ছিল 5 আগস্ট 2024-এর আগে পর্যন্ত, এখন যেটা শুরু হয়েছে চলেছে শুধু যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি মাঠ পর্যায়ে হয়েছে তাই নয়, এমনকি মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, ট্যাগ বাণিজ্য, জামিন বাণিজ্য, এই বিষয়গুলো কারা করেছে? এর মধ্যে অন্যতম শক্তি ছিল রাজনৈতিক শক্তিগুলো এবং পাশাপাশি আমলাতান্ত্রিক শক্তি, আন্তর্জাতিক সংস্থা এবং অনেক ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সাথে জড়িত। কাজে এই যে পুরো কাঠামোটা কিন্তু আগের মতোই যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে মানুষের হতাশা বাড়বে, মানুষ আবার সরকারকে পিঠ দেখাবে। সবকিছু ছাপিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে তারেক রহমানকে, যেখানে বন্ধুর পথ পার হতে হবে বিচক্ষণতার সাথে, সিদ্ধান্ত হতে হবে নির্ভুল ও নির্ভীক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এর আগে দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার ও মিডিয়া, যা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জামাতের সঙ্গে জোট করার কারণও ব্যাখ্যা করেন। জানান, বিচার সংস্কার এবং নিরাপত্তাহীনতার জন্য জামায়াতের সাথে কৌশলগত জোট করেছে এনসিপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবার ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস এর নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন এনসিপির প্রতিনিধিরা। পরে ব্রিফিংয়ে এসব কথা বলে নির্বাচনে অংশ নেওয়া ঋণ খেলাপিদের বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান তিনি। আসন সমঝোতা জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে হাইকোর্টের রায়ের পর পাবনা 1 ও পাবনা 2 আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত 24শে ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত 5ই জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিল করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল শুনানির প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। শনিবার শুনানি হয়েছে 70টি আবেদনের, এর মধ্যে 52টিকে বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে 15টি আর স্থগিত রাখা হয়েছে 3টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ ও ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর নির্বাচন ভবনে সিইসি নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলে শুনানি। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশনে এই শুনানি শুরু হয়। মনোনয়ন ফিরে পেতে আবেদন জমা পড়েছে 645টি। শনিবার 70টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। শুনানিতে প্রার্থীরা নিজে কেউ কেউ আইনজীবীকে সাথে নিয়ে আসেন। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, এমন আশঙ্কার কথা জানান অনেকেই। জানতে পেরেছি যে অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তারা কারেক্টেবল মিস্টেককে ওনারা কারেক্ট করার ট্রাই করতেন, কিন্তু মবের কারণে করতে পারেননি। যদি মব না থাকতো অসংখ্য জায়গায় রিটার্নিং কর্মকর্তাই এগুলো কারেক্ট করতে পারতেন। আজকে প্রার্থীদেরকে কষ্ট করে আমাদের এই আপিল করতে হতো না। এটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার প্রার্থীর জন্য। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। উই আর ভেরি কেয়ারফুল। আমরা সবই সত্য তথ্য দিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন যারা তথ্য করেছে তাদের অনীহার কারণে আমাদের আপিল করতে হয় পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য। তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিল নিষ্পত্তির জন্য শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা উচ্চ আদালতে যেতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি আইন উপদেষ্টার। জানান, জনভোগান্তি কমাতে সরকার এ পর্যন্ত 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি করেছে। রাজধানীর সিডা মিলনায়তনে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় মব সংস্কৃতি থেকে বেরিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের দাবি করেন সুধীজনরা। যে তারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চান। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, নাগরিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে যখন তীব্র আলোচনা, সেই সময়ে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স ইন্ডাস্ট্রি। সংলাপে অংশ নেয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মীরা।
আলোচনায় উঠে আসে নির্বাচন ঘিরে জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, উদ্বেগ এবং প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক। ইফেক্টিভলি তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন কিন্তু সরকারের ভূমিকায় থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তার একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও কোনো উন্নয়ন দেখছি না। মত প্রকাশ অর্থাৎ আমার বিরুদ্ধবাদী তিনি যদি দুর্বল হন তার মত প্রকাশ ঠিকই রাখা খুব সহজ এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাকে এড়িয়ে যাওয়ার কিংবা সেটা দলের পক্ষ থেকে খুব বড়ভাবে অ্যাড্রেস করবার সুযোগ আসলে খুব বেশি থাকে না। সংলাপে আইন উপদেষ্টা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের সাফল্যের কথা বলেন। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সংলাপে হয়রানিমূলক মামলা নিষ্পত্তিতে সরকারের কার্যকর উদ্যোগের কথাও জানান উপদেষ্টা। আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। দমনভিত্তিক চিন্তা থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় বক্তারা। যারা পাবলিক ফিগার, পলিটিক্যাল ফিগার, তাদেরকে নিয়ে অজস্র কটূক্তি করা সম্ভব। আপনি ওর বিরুদ্ধে কোনো হুমকি ধামকি দিতে পারবেন না। আমাদের পালার যে সংস্কৃতি, আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে নিবিড়ভাবে জেঁকে বসেছে, সেটা থেকে উত্তরণের জন্য যে পরিবর্তনটা দরকার, সেই পরিবর্তনের জন্য যে কথাটা অনেকে বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলোকে আয়নার সামনে দাঁড়াতে হবে। মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানায় বক্তারা। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। নির্বাচন পরবর্তী নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা, আর অন্যতম বড় কাজ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এমনটাই মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বছরের প্রথম দিকে খানিকটা সহনীয় থাকলেও পরে লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি, যেখানে সুদের হার বাড়াতে গুরুত্ব দেওয়া হলেও বিশৃঙ্খলা ছিল পণ্যের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায়। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না বলেও উল্লেখ করে পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় নজরদারির কথাও বলেন তিনি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জ্বালানি নিরাপত্তার ঝুঁকি এড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ গ্যাস কূপ খননের তাগিদ দেন। এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত, এবং এই পদক্ষেপগুলি যদি প্রয়োগ করে সঠিক পথে বাংলাদেশ এগোতে পারে, তাহলে আমরা সামষ্টিক অর্থনীতির যে গতিময়তাটা সেইটা আবার ফিরে পাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 230 সিলেট 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজামুদ্দিন সিদ্দিকী। ধন্যবাদ এবং স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইব, সামনে নির্বাচন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস বিশ্বনাথ উপজেলা জামাতের পক্ষ থেকে এবং এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম, শুভেচ্ছা বিশ্বনাথ উসমানীনগরবাসীকে। আলহামদুলিল্লাহ, এই আসনে আমরা শুরু থেকে নির্বাচনী কার্যক্রম ভালোভাবে আমাদের কার্যক্রম চলছে। আমরা জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমরা প্রতিটি বুথ সেন্টার কেন্দ্রিক কাজ করছি। আমাদের 128টি বুথ সেন্টার অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের পক্ষে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রেডি। আমরা 128টি সেন্টারেই আমাদের বুথ সেন্টার কমিটি হয়ে গেছে এবং আমরা নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছি। একটা বিষয় জানতে চাই, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী এবার প্রার্থী, সেক্ষেত্রে এই নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? ধন্যবাদ। আমরা আসলে বিশ্বনাথবাসীর প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলী সাহেব নিখোঁজ, এটা বিশ্বনাথবাসীর জন্য আমরা এটা আবেগের বিষয় এবং এখানে আমরা মনে করি প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনের চ্যালেঞ্জ আছে। আমরা দাঁড়িপাল্লা এবং ধানের শীষের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা মনে করি ইনশাল্লাহ।
সেক্ষেত্রে সাধারণ ভোটাররা যে বিষয়টি কথা বলছেন, আপনাদের যে রাজনৈতিক জোট, সেই জোটেরও তো প্রার্থী রয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের। সেক্ষেত্রে কি আপনাদের সেই ভোটটা ভাগ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি সুশৃঙ্খল সংগঠন। জামাত ইসলামী যেহেতু এই সারা বাংলাদেশে সমঝোতার ভিত্তিতে ইলেকশন করছে, এখানে সমঝোতা আমাদের যে জোটের দলগুলো আছে এর মধ্যে প্রার্থী একজনই থাকবেন, যিনি চূড়ান্ত তালিকায় প্রার্থী হয়ে আসবেন। আমরা সবাই তার পক্ষেই কাজ করব, এটাই স্বাভাবিক। এবং জামাত ইসলামী একটা প্রতিশ্রুতিশীল সুশৃঙ্খল সংগঠন। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে আপনারা আসলে মোটা দাগে যদি বলি যে কি কি বিষয়ে উন্নয়নে ফোকাস দিচ্ছেন, আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলের প্রবাসীদের সম্পদ এবং প্রবাসীদের জানমালের নিরাপত্তার বিষয়টি সবসময় সামনে আসে। আমরা বিভিন্ন সময় শুনি, এগুলো আমরা প্রকাশ করছি যে প্রবাসীদের জীবনমানের উন্নয়ন এবং প্রবাসীদের সম্পদ সুরক্ষা, প্রবাসীদের দেশে অবস্থানকালীন সময়ে তাদের নিরাপদ নিশ্চয়তার জন্য আমরা এই প্রকাশগুলো দিচ্ছি। একটা বিষয় সামনে আসছে, ভোটাররা বলছেন যে আপনাদের নির্বাচনী এলাকায় বড় একটা অংশ জুড়ে ঢাকা সিলেট মহাসড়ক, বেশ বড় অংশ জুড়ে, এবং দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, সেটি আসলে মানুষের একটা প্রাণের দাবি। সেক্ষেত্রে আপনারা ক্ষমতায় গেলে কিংবা আপনার প্রার্থী নির্বাচিত হলে কি ধরনের কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেবেন কিনা বা কার্যকর পদক্ষেপ নেবেন কিনা? আর সত্যিকার অর্থে হচ্ছে কি, বছরের পর বছর এই জনপদের মানুষ অবহেলা, অনিয়ম এবং অসম উন্নয়নের শিকার। আমরা আমাদের সংগঠন যদি ক্ষমতায় যায় তাহলে সৎ নেতৃত্বের মাধ্যমে, সুষম উন্নয়নের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালিত হবে, আমরা সেটা বিশ্বাস করি, এবং এর মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এই পরিবর্তনের জন্য আজকে সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে, এখানেও হবে। বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক, যেটা আমাদের বিশ্বনাথ উসমানীনগর অংশে পড়েছে, সেটার উন্নয়নের জন্য আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সিলেটের কৃতি সন্তান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে বাংলাদেশের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে যোগাযোগ করে এর উন্নয়নের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ভূমিকা পালন করেছেন। আমরা আশা করি এর মাধ্যমে এটা অনেকগুলো এগিয়েছে, আরও আগামী ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 2 আসনে। পরবর্তীতে রাত 9টার সংবাদে আমরা কথা বলবো অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী কিংবা প্রতিনিধির সাথে। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়েছেন। আগামী 12ই জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট মাইকেল আর ম্যাকফল ক্রিস্টেনসেনকে শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত জানান তিনি বাংলাদেশে ফিরে আসতে পেরে আনন্দিত। বাংলাদেশ সম্পর্কে তিনি বেশ ভালো জানেন। তিনি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করাই তার লক্ষ্য বলেও মন্তব্য করেন।